সকাল থেকে আর কতজনকে এই একই প্রশ্নের জবাব দিতে হবে তাকে? বিয়ের শুরুতে যতটা সংকট ছিল, এবারের মানুষগুলো কেমন হবে ভেবে ভয় ছিল। সব দিন দিন তা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এবারে সবার যত্ন আর ভালোবাসা পেয়ে আজকাল কেমন সুখ সুখ অনুভূত হয়। অদ্রিজা নিজেও আর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে মজার স্বরে বলে উঠল, আগে মনে হতো এমন ভয় কেন পাই আমি, কিন্তু আজ মনে হচ্ছে রোজ এমন ভয় পাই, বিনিময়ে আপনাদের ভালোবাসা তো পাবো। নূরজাহান বেগম হেসে ফেললেন। বৌমার বোকা কথা শুনে বুক থেকে সরিয়ে বললেন, আমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমার সাথে কিছু খারাপ ঘটার প্রয়োজন নেই। আমরা সবাই তোমাকে এমনিতেই ভালোবাসি। অদ্রিজা জবাবে শুধু মুচকি হাসল। সবাই কি ভাববে ভেবে লজ্জা আর অস্বস্তি হলেও সবার কথা শুনে এখন তা দূর হয়েছে। অদ্রিজা আজও সাহায্য করতে চাইল, কিন্তু নূরজাহান বেগম আগেই বাধা দিয়ে বলে উঠলেন, খবরদার, এখন কোনো কাজ করার কথা ভাববে না। কাল তো কিছুই খাওনি। গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অদ্রিজা কোনো কথা বলার সুযোগ পেল না। নূর বেগম কড়া চোখে তাকালেন। তা দেখে অদ্রিজা কিচেন থেকে বেরিয়ে এলো। হলরুমে এসে এবার আর রোনাকে দেখা পেল না। রায়া একা, তাই সে এগিয়ে রায়ার নিকটে বসলো। ভাবিকে পেয়ে রায়া গল্পে মত্ত হলো। সময় কিছুটা পেরুতেই নূর বেগম খাবার নিয়ে এলেন। পুত্রবধূ আর মেয়েকে একত্রে বসে থাকতে দেখে তিনি হাসি মুখে নিজেও বসে পড়লেন। রুটি আর সবজি করে এনেছেন তিনি, তাই নিজের হাতে ছিঁড়ে দুজনকেই খাওয়াতে শুরু করলেন। অদ্রিজা কিছুটা লজ্জা হলো শাশুড়ির হাত থেকে খেতে। সবাই দেখলে আবার যদি বলে কাজ করার পরিবর্তে শাশুড়ির হাত থেকেই খাচ্ছি। আপাতত কাছে কেউ নেই বিধায় দ্বিধা ভুলে খেয়ে নিল অদ্রিজা। মনটা খুশিতে ছেয়ে উঠল। এত ভালোবাসা আর যত্ন পেলে কার না ভালো লাগবে। খাওয়া শেষ হতেই শাশুড়ির আদেশে পুনরায় নিজের রুমে চলে এলো। রুমে কেউ নেই, তার মানে কি লোকটা এখনও রুমে ফিরে আসেনি? পরক্ষণেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসতেই বুঝলো রুদ্ধ গোসল করছে। হঠাৎ ফোনের রিংটোনের শব্দ পেতেই টেবিলের পানে তাকিয়ে বুঝতে পারলো তার ফোন বাজছে। এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। তার মায়ের ফোন। দেখতেই মুখের কোণেই হাসি ফুটিয়ে তুলে ফোনটা রিসিভ করে কানে তুলল। সালাম দিয়েই আগে শুধালো, কেমন আছো আম্মু? আব্বু কেমন আছে? মেয়েটাকে উদ্গ্রীব হতে দেখে ওপাশে অবস্থিত তমালিকা বেগমের কার্যরত হাত থেমে গেল। তিনিও আলতো হেসে বললেন, আমরা সবাই ভালো আছি। তোর শরীর এখন কেমন? অদ্রিজার রাতের কথা মনে পড়ল, তবে তার মাকে জানালো না। হেসেই জবাব দিল, ভালো আম্মু। কি করছে এখন? রান্না করছি। শোন, তোর সাথে একটা কথা ছিল। এত সকালে কি এমন কথা বলবে যে রান্নার মাঝেই ফোন দিতে হলো। স্বরটাও কেমন চিন্তিত মনে হচ্ছে। এবার অদ্রিজা হাসি ভুলে উৎকণ্ঠা নিয়ে শুধালো, কিছু হয়েছে আম্মু? বলো কি বলবে। তমালিকা বেগম আগে ভালো করে আশেপাশে তাকালেন। কোথাও নিজের স্বামীকে দেখতে না পেয়ে ছোট্ট করে বললেন, জামাই বাবা নিশ্চয়ই এখন বাড়িতে আছে। তুই তাকে জিজ্ঞেস করিস তো তমালকে কোনো টাকা দিয়েছে কিনা। অদ্রিজা আগা মাথা কিছুই বুঝলো না। লোকটা তার ভাইকে কেন টাকা দিতে যাবে? বিস্মিত হয়ে বলল, কি সব বলছো আম্মু? উনি কেন ভাইয়াকে টাকা দিতে যাবেন? তমালিকা বেগম আবারও আশেপাশে ভালো করে দেখে নিয়ে ফিসফিসিয়ে বললেন, শোন, তোর ভাই কাল বিকেলে আমার কাছে টাকা চেয়েছিল। আমি না দাওতে রাগ করে চলে গেল, কিন্তু রাতে বাড়ি ফিরল হাসি মুখে। তাছাড়া ওর কোনো বন্ধুকে কলে বলছিল বোনের বরের থেকে সে আজ অনেক টাকা পেয়েছে। আর বোন তুই ছাড়া আর কে বল? একবার জিজ্ঞেস করতে সমস্যা কোথায়? অদ্রিজা ভেবে বলল, ঠিক আছে আম্মু, জিজ্ঞেস করবো তাকে। আচ্ছা, আর যদি টাকাটা রুদ্ধই দিয়ে থাকে তাহলে তাকে এক বাক্যে বলে দিস, এমন যেন আর না করে। তোর আব্বু জানলে কি করবে বুঝতে পারছিস? ছেলেটা আমাকে আর শান্তিতে থাকতে দিবে না। একদিনও যন্ত্রণাতেই আমি শেষই চাপ। মায়ের কথা শুনে অদ্রিজার মন খারাপ হয়ে গেল। ধরা স্বরে বলল, এমন করে কেন বলছো আম্মু? বেশি ভেবো না, ভাইয়া একদিন ঠিক হয়ে যাবে দেখো। তমালিকা বেগমের মাঝে মাঝে ইচ্ছে হয় এই মেয়েটাকেই একটা থাপ্পড় লাগাতে। যে ভাই তাকে নিয়ে ভাবে না সেই ভাই নিয়ে চিন্তা করে যাবে। কেউ 10টা কথা শোনালেও একটা কথার জবাব দিতে পারে না। এত ভালো মানুষই দেখাতে কে বলে? ভাবলেও ধমক দিবেন, তবে দিলেন না। নরম স্বরে বললেন, ঠিক আছে, করলাম না চিন্তা।
নিজের খেয়াল রাখিস। এই বাড়িতে একবার ঘুরে যেতে পারিস না? এবার অদ্রিজার মন আরো খারাপ হলো। এতক্ষণের উৎফুল্লতা সব উবে গেল। মন খারাপ করে বলল, সবে ভার্সিটি যেতে শুরু করেছি তো। তাছাড়া তোমার জামাই খুব ব্যস্ত থাকে আম্মু। সে তো বাড়িতেই ফেরে রাত করে। তাই আর বলিনি ওখানে যাওয়ার কথা। আচ্ছা, দ্রুত আসার চেষ্টা করব। তমালিকা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সময় অসময়ে তিনিও মেয়েটাকে কত কথা শুনিয়েছেন, কিন্তু এখন দূরে থাকায় ওনারও বুকটা পড়ে। যতই হোক, এতদিন ধরে লালন পালন যে করেছে, ভালো তো বেসেছে। মেয়েকে সাবধানে থাকতে বলে তিনি ফোন রেখে দিলেন। অদ্রিজা ফোনটা পুনরায় টেবিলের ওপর রেখে দিতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেল। পিছু ফিরে তাকাতে দেখলো রুদ্ধ মাথা এক হাতে মুছতে মুছতে বের হচ্ছে। অদ্রিজা কিছু ভেবে দুপা আগালে রুদ্ধও এগিয়ে এলো। অদ্রিজা মাথা নিচের দিকে নামিয়ে মিনমিনে গলায় বলে উঠল, আম, আমি কি আপনার মাথা মুছে দিতে সাহায্য করতে পারি? রুদ্ধ চোখ বড় আকার ধারণ করলো। সে তো কল্পনাও করেনি তার ভোলা ভালা বউ এমন আবদার করবে। রাতে ভয় পাওয়াতে মাথা গিয়েছে নাকি? তবে যাই হোক, সুযোগ কে ছাড়ে ভেবে খুশি মনে হাতের টাওয়ালটা শব্দহীন এগিয়ে দিল। অদ্রিজা বুঝতে পেরে হাত বাড়িয়ে তা ধরল। রুদ্র এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ল। অদ্রিজা ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল। তার কেমন বুক কাঁপছে, কি করে বলে ফেলেছে নিজেই বুঝলো না। কিন্তু প্রিয়তার বলা কথাগুলো স্মরণে এলো। দ্বিধাহীন হাত ছোঁয়ালো স্বামীর মাথায়। সময় পেরোতেই অদ্রিজার মুখে আলতো হাসি ফুটে উঠল। এত নিকটে দাঁড়িয়েও কোনো অস্বস্তি হলো না আজ। শুধু সকালের কথা স্মরণ হতেই লজ্জারা ঘিরে ধরল। এমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে ধরল তাকে। কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে ধরল তাকে। যত্ন নিয়ে নিজের হাতের কাজ চালালো। এদিকে বউয়ের প্রথম নিচ থেকে এক ধাপ এগিয়ে আসায় রুদ্ধর মনে খুশি ফোয়ারা বইতে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়েটা গোসল করে শাড়ি পরেছে, সর্বদা তাই পরে। তবে মেয়েটা দুহাত তুলে মাথা মোছার হেতু কোমরের কাছ থেকে কিছুটা সরে পড়েছে, যার কারণে ফর্সা কোমরের বাঁকটা উন্মুক্ত হয়ে ধরা দিয়েছে রুদ্ধর চোখে। যার চাক্ষুষ হতেই রুদ্ধর গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য মন যেন চনমন করে উঠল। রুদ্ধ চোখ খিচে বন্ধ করে নিল, যেন চোখ মেলে রাখলেই কোনো অঘটন ঘটিয়ে ফেলবে সে। দুহাত শক্ত করে বিছানায় চেপে ধরল। হঠাৎ করেই বলে উঠল, আজ থেকে আপনি আর শাড়ি পরবেন না অত্রিজা। যান, এখনই চেঞ্জ করে আসুন। হঠাৎ বলায় অদ্রিজার হাত থেমে গেল। এমন নির্দেশের হেতু খুঁজে পেল না। অবাক হয়ে বলল, কেন? রুদ্ধ জোরে একটা শ্বাস টেনে বলল, আর একটু পর ভার্সিটি যাবেন, তাই এখন চেঞ্জ করতে বললাম। যান এখন। শুরুতে শাড়ি পরে চলতে কষ্ট হতো, কিন্তু এখন তেমন হয় না। তবুও দুরক্তি না করে হাতের টাওয়ালটা জায়গা মতো রেখে দিয়ে এসে নিজের এক সিট পোশাক নিয়ে চেঞ্জ করতে চলে গেল। অদ্রিজা যেতেই রুদ্ধ যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাল সারা রাত তো মেয়েটাকে বুকে নিয়ে ঘুমিয়েছিল, তখন তো কিছু হয়নি, কিংবা এই কদিনেও তো এমন কামনা তৈরি হয়নি মনে। তাহলে আজ সামান্য এতেই এত অস্থির লাগছে কেন? শরীরের ভার বিছানায় ছেড়ে দিয়ে একা একাই বিড়বিড় করে উঠল, তোর চরিত্র খারাপের দিকে চলে যাচ্ছে রুদ্ধ। নিজের চোখে সংযত কর, ভালো আছে। জানিস না মেয়েটা তোকে বার্তা দেয় না? ছি। রুদ্ধর নিজেকে এখন পাগল মনে হলো। কী সব বকছে একা একা। নিজেকে সামলে উঠে নিজেও টি শার্টের পরিবর্তে সাদা পাঞ্জাবিতে সাজিয়ে তুলল। ততক্ষণে অদ্রিজাও বেরিয়ে এলো। এসেই আগে বলল, আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। রুদ্ধর সাবলীল স্বরে সম্মতি পেয়ে অদ্রিজা আস্তে ধীরে শুধালো, আপনি কি আমার ভাইয়াকে কাল কিংবা কোনো সময় টাকা দিয়েছেন অনেকগুলো? রুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো বউয়ের পানে। মেয়েটা এসব কি করে জানলো? স্বীকার করার পূর্বে নিজে জানতে চাইলো। আপনার কেন মনে হলো আমি আপনার ভাইকে টাকা দিয়েছি? অদ্রিজা চোখ তুলে একবার স্বামীর পানে তাকিয়ে পুনরায় নমনীত করে বলল, আমি জানি না দিয়েছেন কিনা টাকাটা। আম্মু ফোন করে জানালো বিষয়টা। সত্যি দিয়েছেন তাই না? কত টাকা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, মাত্র 20,000। 20,000 টাকাকে লোকটার মাত্র মনে হলো। অবশ্য এনাদের কাছে 20,000 কিছুই না। এবার চোখ তুলে সরাসরি বলল, আপনি ভাইয়াকে আর টাকা দেবেন না। এবার রুদ্ধ আগ্রহী হলো। ভ্রু উঁচিয়ে শুধালো, কেন জানতে পারি? তার ভাই টাকা নিয়েছে শুনে লজ্জিত হলো অদ্রিজা। ভাইটা কি বুঝে না এতে সে বা আব্বু কতটা ছোট হয়ে যাচ্ছে?
চোখে চোখ মেলানোর সাধি আর হলো না। অস্বস্তি নিয়ে প্রতি উত্তরে বলল, এসব বাবা জানলে লজ্জিত হবেন খুব। রেগে ভাইয়াকে বাড়ি থেকেও বের করে দিবে। তাছাড়া আর তাছাড়া আমার মনে হয় টাকাটা আপনি আমার জন্যই দিয়েছেন, তাই না? রুদ্ধ এবার সত্যি অবাক হলো। এই মেয়ে এটা কি করে বুঝলো? নিজের বিস্ময় বুঝতে না দিয়ে স্বাভাবিক স্বরে শুধালো। এটা মনে হওয়ার কারণ কি অদ্রিজা? অদ্রিজা নত মস্তকেই সূক্ষ্ম হাসল, মুখে উচ্চারণ করলো, এই কদিনে আপনাকে যতটুকু চিনেছি তাতে আমার খাতিরে এসব করা কোনো ব্যাপারই নয় আপনার জন্য। তাছাড়া আর কোনো কারণও আমি দেখছি না। আপনি হয়তো ভেবেছেন আপনি টাকা দিলে আমার ভাই আমার সাথে ভালো ব্যবহার করবে আর আমি তাতে খুশি হয়ে যাব, তাই না? রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বউয়ের নিকটে এগিয়ে এলো। মেয়েটা সব বুঝেছে, তাই আর কিছুই লুকানোর প্রয়োজন মনে করলো না। নিকটস্থ দাঁড়িয়ে বলল, যদি এসব করেও থাকে তাহলে ভুলটা কোথায় অদ্রিজা? আপনার মুখের হাসির চেয়ে বেশি আমার কাছে আর কিছুই ম্যাটার করে না। স্বামীর কথায় ভালো লাগবে নাকি ভাইয়ের কথা ভেবে খারাপ বুঝতে পারলো না যেন। মুখে ব্যথাতুর হাসি ফুটিয়ে বলল, মানুষ কখন খুশি হয় জানেন? যখন কেউ মন থেকে আমাদের জন্য কিছু করে। ভাইয়ার টাকার বিনিময়ে আমার সাথে ভালো ব্যবহার করবে, এটা জানার পর আমার মুখে কখনোই হাসি ফুটবে না। ভাইয়া যদি নিজের ভুল বুঝে কখনো আমাকে ভালোবেসে বোন বলে ডাকে, আমি সেই দিনই খুশি হব। আপনি আর কোনো টাকা দিবেন না প্লিজ। লম্বা বক্তব্য শেষ করে মুখ উচালো অদ্রিজা। রুদ্ধ তার পানে এক দৃষ্টি তাকিয়ে কি দেখছে এমন করে। অদ্রিজা নিজের চোখ আড়াল করার চেষ্টা করলো। রুদ্ধ মেয়েটার মাথায় একটা হাত রেখে শান্ত শীতল স্বরে আওড়ালো, একদিন সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, প্রমিস। শুধু এটা বলুন, আপনার ভাই টাকা দিয়ে কি করে? অদ্রিজা এবার লজ্জায় কান্না পেল। নিজের ভাইয়ের অকর্মের কথা এখন স্বামীর কাছে বলতেই দ্বিধা হচ্ছে। তবুও ছোট করে বলল, ওর বন্ধুদের সাথে জুয়া খেলেও। এটা সবাই জানে, কিন্তু ছেলেটা কারো কথা শোনেই না। এ নিয়ে আব্বুর সাথে ঝামেলা ভাইয়ার। রুদ্ধ আর কিছু শোধানোর প্রয়োজন মনে করলো না। বাকিটা সে নিজেই জেনে নিবে। মেয়েটার এসব বলতেও অস্বস্তি হচ্ছে, তা বুঝতে বাকি রইল না। সামনে থেকে সরে যেতে যেতে বলল, এখন তৈরি হয়ে নিন, আপনাকে ভার্সিটিতে রেখে তারপর কাজে যাব আমি। রুদ্ধ নিজের ফোন আর প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বের হতে নিল। স্বামীর যাওয়া দেখে অদ্রিজার কিছু একটা স্মরণ হতেই পিছু থেকে ডেকে উঠল। রুদ্ধ সাহেব। হঠাৎ ডাক শুনেই পদযুগল স্থির হয়ে গেল রুদ্ধর। এমন সুন্দর করে ডাকলে যে তার মরণ নিশ্চিত। মেয়েটা কি তা বুঝে না? সেভাবেই দাঁড়িয়ে থেকে মুচকি হেসে বলল, শুধু রুদ্ধ ডাকলে বেশি ভালো শোনাতো। যাই হোক, বলুন আর কি বলতে চান? অদ্রিজার যেন এবার আরো অস্বস্তি বাড়ল। ইতি উতি করে বলে উঠল, আম, আমার কিছু টাকার প্রয়োজন। সামান্য টাকা চাওয়াতে এই মেয়ে এত লজ্জা পাচ্ছে? ও খোদা! হাসি পেলেও হাসলো না। সুযোগ দিল মেয়েটাকে আস্তে আস্তে তার সাথে ফ্রি হওয়ার। পিছু ফিরে বউয়ের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, কারণ জানার ইচ্ছে হচ্ছে, হঠাৎ নিচে থেকে টাকা চেয়েছেন যে? অদ্রিজা সাফাই গাইতে তড়িঘড়ি আওড়ালো, আসলে কাল মেঘদের সাথে লুডো খেলে হেরে গিয়েছিলাম, তাই ওরা সবাই ট্রিট চেয়েছে, তার জন্য টাকা প্রয়োজন। রুদ্ধ এগিয়ে একটা কার্ড বাড়িয়ে ধরল। তা দেখে অদ্রিজা বলে উঠল, ক্যাশ দিলে ভালো হতো। রুদ্ধ বউয়ের কথা শুনে কিছু ক্যাশ বের করে কার্ড সমেত তা হাতে গুঁজে দিয়ে বলল, এটা রেখে দেন কাছে, সময় অসময় খরচ করবেন। এতে স্বামীর কাছে টাকা চাইতে অসুস্থ হবে না আপনার। দ্রুত নিচে আসুন, অপেক্ষা করছি। লোকটা বুঝে গেল যে তার অস্বস্তি হচ্ছিল। রুদ্ধ আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল রুম থেকে। রুদ্ধ চলে যেতেই অদ্রিজাও টাকাগুলো ব্যাগে রেখে দিয়ে দ্রুত তৈরি হওয়ার কাজে লেগে পড়ল। রুদ্ধ নিচে এসে সরাসরি ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মোটামুটি সবাই এখানে উপস্থিত। রায়া কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে নিচে এসে ভাইয়ের পাশে বসে পড়ল। নুরজাহান বেগম মেয়েদের সাহায্যে সবার পাতে খাবার বেড়ে দিতেই রায়া নিজের হাতে ভাইয়ের সম্মুখে মেলে ধরল। মিষ্টি হেসে বলল, দেখো ভাইয়া, এই সুন্দর হাতে এখন তেল মশলা মাখাতে ইচ্ছে হচ্ছে না। বুদ্ধিমান রুদ্ধ বোনের কথা বুঝতে পেরে খাবার মাখিয়ে আগে বোনের সামনে বাড়িয়ে ধরল। পাশ থেকে তা দেখে রোনাক ব্যঙ্গ করে বলল, ওই ডাইনি, রোজ এত বাহানা করিস কেন? দুদিন পর বিয়ে দেবো, তখন কি ভাইয়ার সাথে যাবে তোকে খাওয়াতে? ঢঙের আর শেষ নেই। আর ভাইয়া, তুমিও তো ওকে এত আশকারা দাও কেন বলো তো? রুদ্ধ ভাইয়ের দিকে তাকালো না। বোনকে খাওয়ানোর মাঝে উচ্চারণ করলো,
ওর পেছনে না লেগে খাওয়া শেষ করো। রায়া ছোট্ট করে ভাইয়ের পানে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাইয়া আমাকে ভালোবাসে দেখে তোমার খুব জ্বলে তাই না? তুমি খুব খারাপ ছোট ভাইয়া। আর আব্বু, তোমার ছেলে আমাকে ডাইনি বলেছে, তুমি কিছু বলবে না তাকে? শেষের কথাটা বাবার পানে তাকিয়ে বলল রায়া। বোনের পাশাপাশি বসায় রোনাক রায়ার মাথায় একটা চাটি মারল। রাশিদুল সাহেব এবার মুখ খুলে নির্লিপ্ত স্বরে বলে উঠলেন, রোনাক, শান্ত হয়ে খাবার খাও, নাহলে কিন্তু ভরা মজলিসে তোমার পোল খুলে দিব। এবার রোনাক শান্ত হয়ে এলো। জানে না বাবা কিসের কথা বলছে, কিন্তু মুখ খুলে কি বলতে কি বলে ফেলবে তার কোনো ঠিক নেই। রুদ্ধর বোনকে খাওয়ানো শেষ হতেই নিজে খাওয়ার বন্দোবস্ত করলো। তখনই তার মা তার সামনে খিচুড়ি বাড়িয়ে দিল। রুদ্ধ অবাক হয়ে শুধালো, এখন খিচুড়ি রেঁধেছো বুঝে? আর কারো পাতে তো দেখছি না। কারণ তারা তোর আগে খেয়ে নিয়েছে। রুদ্ধ বুঝতে না পেরে ভুরু কুচকে তাকিয়ে শুধালো। মানে? নূরজাহান বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের পানে তাকিয়ে বললেন, তোর প্রিয় বলেই মেয়েটা কাল নিজের হাতে তোর জন্য রান্না করেছিল। একসাথে খাবি বিধায় অপেক্ষাও করেছিল, কিন্তু দেখ, একসাথে খাওয়া তো দূর, মেয়েটা রাতে খাবারই মুখে তুলতে পারলো না। ফ্রিজে রাখা ছিল, গরম করে এনেছি, একবার খেয়ে দেখতে পারিস। রুদ্ধ ঠিক কী বলবে বুঝে পেল না। মেয়েটা তার অপেক্ষায় ছিল। সে যদি আর কিছুটা পূর্বে বাড়ি ফিরত তাহলে মেয়েটা নিরাশ হতো না, আর না তো মেয়েটা অমন পরিস্থিতির শিকার হতো। বুকের ভেতর যেন জ্বলন শুরু হলো, মনে ভাবনা জাগ্রত হলো। মেয়েটা নিজের হাতে তার জন্য রান্না করেছে, সকালে নিচ থেকে কাছে এসেছে, ফ্রি হওয়ার চেষ্টা করছে। তাহলে কি মেয়েটা সব কিছু আস্তে আস্তে মেনে নিতে শুরু করেছে? ভাবতেই বুকের ভেতরে নীরব যন্ত্রণা থেমে গিয়ে যেন শীতল ধারণা করলো। খুশি মনে খিচুড়ির বাটিটা এগিয়ে নিয়ে সেখান থেকে এক লোকমা মুখে পড়ল। স্বাদ খারাপ হয়নি, হতোই বা কী করে? তার জন্য মন থেকে রান্না যে করেছে। রুদ্র বাকি সব রেখে খিচুড়ি খেতে থাকলো। ততক্ষণে অদ্রিজা সেখানে এসে হাজির হলো। সম্মুখে তাকিয়ে স্বামীকে নিজের হাতে তৈরি করা খিচুড়ি খেতে দেখে অবাক হওয়ার পাশাপাশি খুশিও হলো। রুদ্ধর পাশে বউকে দেখেই কি মনে করে বলে উঠল, নিজের হাতের খিচুড়ি একবার পরে করে দেখবেন না কেমন হয়েছে? এদিকে আসুন। অদ্রিজা ঠিকঠাক না বুঝলেও স্বামীর কথা শুনে দুপা এগিয়ে কাছাকাছি দাঁড়াতেই রুদ্ধ সবাইকে অবাক করে দিয়ে এক লোকমা খিচুড়ি বউয়ের দিকে বাড়িয়ে ধরল। স্বামীর ইচ্ছে বুঝতে পেরে অদ্রিজা সেখানেই জমে গেল। যেন লোকটা কি মাথা খারাপ হয়ে গেছে। অদ্রিজা লজ্জায় অস্বস্তিতে কণ্ঠরোধ হয়ে এলো। চোখ উঁচিয়ে ভয়ে ভয়ে তাকালো উপরের দিকে। সবাই কী ভাববে, কিন্তু তার ভয়কে ভুল প্রমাণ করে দিয়ে সবাই যার যার খাওয়ায় নিয়ে ব্যস্ত। ভাব এমন যেন এখানে কি হচ্ছে তা কেউ দেখছেই না। অদ্রিজা চোখ ঘুরিয়ে রুদ্ধর দিকে তাকাতেই রুদ্ধ চোখ দিয়ে ইশারা করলো খাওয়ার জন্য। অদ্রিজা উপায় না পেয়ে নিচু হয়ে স্বামীর হাত থেকে প্রথম লোকমা মুখে পুরল, কিন্তু খাবার যেন তার গলাতেই আটকে আছে। বারবার সবার দিকে তাকাতে লাগলো। রুদ্ধ বুঝতে পেরে এক গ্লাস পানি বাড়িয়ে ধরতেই অদ্রিজা তা হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। গ্লাসটা রেখে দিয়ে কাউকে কিছু না বলেই ছোট ছোট কদম ফেলে সেখান থেকে চলে গেল। অদ্রিজা যেতেই রায়া আর ঈশানী ফিক করে হেসে দিল। নূরজাহান বেগম চাপা হেসে সেখান থেকে চলে গেলেন। রুদ্ধ এসবে ধ্যানই দিল না, নিজের মতো খাওয়া শেষ করে সেখান থেকে উঠে দাঁড়ালো। রোনাকে আদেশ দিল প্রিয় বোনকে কলেজে রেখে আসার জন্য। তারপর নিজে বাইরে এসে অদ্রিজাকে সাথে নিয়ে ছুটল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির সামনে এসে গাড়ি থামতেই অদ্রিজা নেমে যেতে ধরল। পাশ থেকে রুদ্ধ বলে উঠল, সবাইকে ট্রিট দেওয়ার জন্য যেখানে যান একা যাওয়ার প্রয়োজন নেই। আমি নাসিমকে বলে দেবো সবাইকে সাথে নিয়ে আপনাদের ঘুরিয়ে আনবে। প্রিয়তাকেও সাথে নেবেন, মনে থাকবে তো? অদ্রিজা তো লোকটার হাত থেকে খাবার খেয়েছে, ভাবতেই মন কেমন করে উঠছে। লজ্জা লাগছে কেন জানি। এত সময় পাশাপাশি এলেও কোনো কথা বলেনি, এবারও তাকালো না, আর না তো মুখে কিছু বলল। শুধু মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দ্রুত নেমে চলে গেল ভার্সিটির ভেতর। রুদ্ধ সেদিকে তাকিয়ে থেকে হতাশ শ্বাস ফেলে বিড়বিড় করলো, আজব মেয়ে, সামান্য একটু খাবার খেয়েছে বলে এত লজ্জা? তাহলে যখন অন্য কিছু খাওয়াবো তখন এই মেয়েকে খুঁজে পাবো তো? হে আল্লাহ, দয়া করে অন্তত একটা বাচ্চার বাপ হওয়ার তৌফিক দান করো আমাকে। নিজের মতো বকবক করা শেষ হতেই গাড়ি ঘুরিয়ে চলল পার্টি অফিসের দিকে। পার্টি অফিসে আসতেই দেখলো ছেলে পুলে সব তার কক্ষে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা কাল আহত হয়েছিল সে এখন ভালো আছে। রুদ্ধ সবগুলোকে দেখতেই যেন রাগে বিড়বিড়িয়ে উঠল।
কক্ষে রাখা একটা বাঁশের খণ্ড হাতে নিয়েই সবার সামনে দাঁড়িয়ে গমগমে স্বরে শুধালো, এখন বল, সব কয়টা আমার পারমিশন ছাড়া ঝামেলা করে সাহস করে পেলে তোরা? তোদের জন্য আমার কত লস হয়েছে জানিস? আশিক কথা কেড়ে নিয়ে অবস্বরে বলল, হাসপাতালে তো খুব বেশি খরচা হয়নি, তাহলে কি পুলিশ আপনার থেকে অনেক টাকা রেখে দিয়েছে ভাই? বেহুদা কথা শুনে রুদ্ধর রাগ যেন আরো বেড়ে গেল। রাগী স্বরে বলে উঠল, কাঁথার দল, তোদের ভুলের জন্য কাল আমার বউকে হতাশ হতে হয়েছে। মেয়েটা আমার অপেক্ষা ছিল, কিন্তু তোদের জন্য সব উলটপালট হয়ে গেল। জবাব দে দ্রুত, নাহলে তোরা আছিস। বলেই রাগ মেটাতে যাকে হাতের কাছে পেল তাকেই পেটাতে শুরু করলো। সবগুলো ভয় পেয়ে গেল। কক্ষ থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দিল। এদের মধ্যে অন্য একটা ছেলে তড়িঘড়ি বলতে শুরু করলো, ভাই, ওরা ইলেকশনের কাজের জন্য নেমে পড়েছে। আমাদের মুখোমুখি হতেই খুব উল্টোপাল্টা কথা বলেছিল। আমরা জবাব দিতেই ওরা আগে হামলা করেছিল। বিশ্বাস করুন, আপনাকে গালিও দিয়েছিল। রুদ্ধর রাগ কমলো কি না বোঝা গেল না, তবে পিটানো বন্ধ করে দিল। নাসিম দরজা পর্যন্ত এসে সবাইকে পেটাতে দেখেই সেখান থেকে কেটে পড়তে চাইল, কিন্তু তখনই রুদ্ধর গমগমের স্বর ভেসে এলো। নাসিম, ভেতরে আয়। নাসিম ভয়কে দূরে ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, ভাই, আমি কিন্তু তোমার সাথে ছিলাম, ঝামেলায় কিন্তু আমি মোটেও করিনি। রুদ্ধ জবাব দিল না। হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসে গা এলিয়ে দিল। সবাইকে চলে যেতে বলতেই চলে গেল, নাসিম ছাড়া। সবাই যেতেই রুদ্ধ নাসিমের পানে তাকিয়ে নির্দেশ দিল, দুপুরে তোর ভাবির সাথে থাকিস, আর সন্ধ্যার দিকে আমার শ্বশুরকে গিয়ে সসম্মানে এখানে নিয়ে আসবি। এখন ক্লিয়ার কর কাল কি হয়েছিল। নাসিম স্বস্তির শ্বাস ফেলে সম্মতি জানিয়ে ভাইকে সব বলতে শুরু করলো। কাল কি নিয়ে দলের লোকজন ঝামেলা করেছিল, সাথে এটাও বলল, খবর পেলাম খাদ্যমন্ত্রী স্বয়ং এবার ওদের সাহায্য করছে। যদি এটা সত্যি হয় তাহলে মনে করো এবার আমাদের পরাজয় নিশ্চিত। রুদ্ধকে এবার কিছুটা চিন্তিত দেখালো। হঠাৎ খাদ্যমন্ত্রী কেন ওদের সহযোগিতা করতে চাইছে? কি খেলা খেলতে চাইছে এরা? ভোট আসতে শুরু করেছে, এখন এমন ঝামেলা হয়তো প্রতিনিয়তই হবে। তার ব্যস্ততা বাড়বে। মেয়েটাকে সময় দেবে নাকি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে? দুটোই জরুরি। বিভিন্ন ভাবনায় মত্ত হয়ে চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বুজে পড়ে রইল সেখানে। একটা শীতলতম রেস্টুরেন্টে বসে আছে অদ্রিজা। তার সাথে আছে প্রিয়তা, রায়া, ঈশানী, দিহান আর নাসিম। ভাইয়ের আজ্ঞায় ছুটির মুহূর্তেই সবাইকে নিয়ে এসেছে নাসিম। সবগুলো কলেজ বা ভার্সিটি থেকে সরাসরি এখানে এসেছে। রায়ার পরনে এখনও কলেজ ড্রেস জড়িয়ে। সবাই সুযোগ পেতেই এত এত খাবার অর্ডার করলো, শুধুমাত্র নাসিম আর অদ্রিজা ব্যতীত। রায়াই বোধহয় সবচেয়ে বেশি। খাবার এসে দিয়ে যেতেই নাসিমের চোখ বড় আকার ধারণ করলো। রায়ার পানে তাকিয়ে মজা করে বলল, একটু কম কম খেতে পারিস না ছোটি? দিন দিন কুমড়ো পটাশ হয়ে যাচ্ছিস তো। রায়ার মুখে আধার নামলো, ঠোঁট উল্টে বলল, আমাকে মোটা বলে একদম খোটা দিবে না ভাইয়া, খেতে আমার খুব ভালো লাগে, বুঝেছো? পাশ থেকে ঈশানী নাসিমের উদ্দেশ্যে কড়া স্বরে বলে উঠল, আপনার ভাগেরটা তো আর খায়নি, না তো আপনার টাকায় খাচ্ছে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? নাসিম এবার রাগ দেখিয়ে বলল, আপনাকে কিছু বলেছি আমি? লাগতে আসলে সব আপনার মাথায় ঢালবো, মনে রাখবেন। প্রিয়তা আর অদ্রিজা হা হয়ে তাকিয়ে আছে এদের পানে। এরা দুজন এখন আবার লাগবে বুঝতে পেরে দিহান বাধা দিয়ে বলল, এখানে খাবার খেতে এসেছি, তোমাদের ঝরগা দেখতে নয়। চুপচাপ খাবার খাও সবাই। দুজনে আর কথা বাড়ালো না, সবাই খেতে শুরু করলো। রায়া খাওয়ার মাঝে বলল, ভাবি, মায়ান হিয়ানকে একটা কল করো না, দেখবে আমাদের সবাইকে একসাথে দেখে কেঁদেই ফেলবে। ননদের কথা রাখতে অদ্রিজা ব্যাগ থেকে ফোনটা বের করে ভিডিও কল লাগালো। দুটো রিং হতেই ফোন রিসিভ হলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল দুই ভাইয়ের হাসি খুশি মুখখানা। প্রিয়তা দেখতেই সবার আগেই হাই জানিয়ে শুধিয়ে উঠল, হেই আমার টুইস্ট স্বামী জানেরা, কেমন আছেন আপনারা? প্রিয়তাকে চিনতে পেরে দুই ভাই হেসে একই সাথে বলে উঠল, স্বামীদের থেকেও ভালো আছি খুব। অদ্রিজা কথা বলে যখনই ক্যামেরা ঘুরিয়ে সবাইকে এক এক করে দেখালো, তখনই দুই ভাইয়ের মুখ কালো হয়ে গেল। ভাই বোনেরা সবাই আনন্দ করছে বুঝতেই হিয়ান কেঁদে কেঁদে বলল, ছোট দেবরের কান্না দেখে মন খারাপ হয়ে গেল অদ্রিজার।
মায়ান ভাইকে কাঁদতে দেখে পাশ থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না হিয়ান, কাল আমি আর তুইও রেস্টুরেন্টে যাব, ঠিক আছে? হিয়ান সায় জানিয়ে কান্না থামিয়ে দিল, মুখে হাসি ফুটিয়ে কথা বলল সবার সাথে। দেবরের মুখে হাসি দেখে অদ্রিজার মুখেও হাসি ফুটল। সবার খাওয়া শেষ হতেই নাসিম বলে উঠল, ভাবি, আপনারা বাইরে যান, আমি বিল মিটিয়ে আসছি। এতগুলো খাবারের বিল ছেলেটা দিবে, সে তো টাকা এনেছে। নাসিমকে বাধা দিয়ে বলল, না না ভাইয়া, আমি দিচ্ছি। আপনার ভাই আমাকে টাকা দিয়ে গেছে সকালে। শুনে নাসিম ভাবলেশীন বলে উঠল, ঠিক আছে দিন তাহলে। আফটার অল আমিও ভাইয়ের থেকে টাকা পাই, যেই দেই খরচ তো ভাইয়েরই হলো। বলেই হেসে ফেলল। নাসিমের কথা শুনে অদ্রিজাও হেসে ফেলল। বিল মিটিয়েই সবাইকে নিয়ে বেরিয়ে এলো। প্রিয়তাকে একটা গাড়িতে উঠিয়ে দিয়ে তারা সবাই এক গাড়িতে চড়ে বসতেই নাসিম সবাইকে নিয়ে মেঘমহলের উদ্দেশ্যে রওনা হলো। অদ্রিজারা গাড়িতে চড়ে সেখান থেকে যেতেই রেস্টুরেন্টের ভেতর থেকে একটা যুবক বেরিয়ে এলো, পরনে দামি পোশাক জড়ানো। অদ্রিজাদের গাড়ির পানে তাকিয়ে যুবকটা কিছু চিন্তায় মগ্ন হলো। মুখ জুড়ে ঘামের আস্তরণ দেখা দিল। হাতের পিঠে তা মুছে ফোনটা বের করে কাউকে কল লাগালো, কিন্তু কলটা বোধহয় রিসিভ হলো না। যুবকটার চোখে যেন ভয় লেপ্টে উপায় না পেয়ে নিজের দামি গাড়িটায় চড়ে নিজেও রওনা হলো গুরুত্বপূর্ণ কিছু কাজের উদ্দেশ্যে।